জনাব ডাক্তার জাহিদুর রহমান বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে রেখে গিয়েছিলাম যে ডক্টর ইউনূসের এই সফর আসলে কূটনৈতিক অঙ্গনে কি বার্তা পাঠাচ্ছে, বিশেষ করে প্রতিবেশী দেশ ভারতের কাছে কি বার্তা গেল। আরেকটি প্রসঙ্গ যুক্ত করতে চাই, নিশ্চয়ই আপনি অবগত আছেন এবার বাংলাদেশ ভেঙে নতুন দেশ বানানোর হুমকি ভারতের এক নেতার। এর আগে আমরা অমিত শাহর বক্তব্য শুনেছি, রাজনাথ সিং এর বক্তব্য শুনেছি, একের পর এক নিন্দনীয় বক্তব্যের কারণ কি? ধন্যবাদ। আসবো তার আগে ডক্টর ইউনূসের ভাষণে আরেকটা দিকে আমি একটু উল্লেখ করতে চাই। উনি আন্তর্জাতিক অনেক ইস্যুতে কথা বলেছেন। প্রথম কথাটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং আমরা সাফার করব। আমরা জানি যে ডক্টর ইউনূস আমাদের চিফ অ্যাডভাইজার হওয়ার আগে পৃথিবীব্যাপী ওনার 2-3টা ব্রেইন চাইল্ড প্রমোট করার চেষ্টা করেছেন। 3-0 পৃথিবী। 3-0 একটা হচ্ছে জিরো কার্বন এমিশন, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো পভার্টি। উনি সোশ্যাল বিজনেসের কথা বলেছেন, যেগুলোর মাধ্যমে আসলে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা এখন বলা হয়, সেটা করা যাবে। খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে, এটা আমার খুবই সিগনিফিক্যান্ট মনে হয়। তিনি অত্যন্ত কঠোর ভাষায় প্যালেস্টাইনের উপরে ইসরায়েলের মানবাধিকার জেনোসাইড, মানবাধিকার লঙ্ঘনের কথা, মানবতা বিরোধী অপরাধের কথা খুব স্ট্রংলি কন্ডেম করেছে। মানে ডক্টর ইউনূস সম্পর্কে এই কথা কেউ ফিসফাস করার চেষ্টা করছিলেন যে তিনি অনেক বেশি প্রো আমেরিকা হয়ে যাচ্ছেন কিনা, এবং উনি ইসরায়েল নিয়ে কিছু বলছেন না। কিন্তু আমরা দেখলাম এই রকম শক্ত ভাষায় আসলে খুব কমই বলা যায় উনি বলেছেন। এবং খুব ইন্টারেস্টিং একটা কথা যে প্যালেস্টাইনের মানুষ শুধু মুসলিম না, মানুষ হিসেবেই তারা যে দুর্দশার শিকার হচ্ছে, এটা সবাইকে রেকগনাইজ করা উচিত, এটা সমাধান করা উচিত। উনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছেন, উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রাইসিস নিয়ে কথা বলেছেন। আমরা জানি যে এখন যে জেনারেটিভ এআই আছে, যেটা অটোনোমাস ইন্টেলিজেন্স হয়ে যেতে পারে, নিজে নিজে বুদ্ধিমান হয়ে উঠতে পারে, তার বিপদ নিয়ে অ্যালার্মিং দিয়েছেন। এবার আমি আসছি আপনার প্রসঙ্গটাতে, সেটা হলো বাইডেন যেভাবে বৈঠক করেছেন। মানে কেউ যখন কারোর জন্য কোনো নর্ম ভাঙে, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, আপনি তাকে আসলে খুব স্পেশাল কেউ মনে করছেন। মানে এটা আইন করে লিখে দেওয়া নেই যে নিউ ইয়র্কের জাতিসংঘের এখানে মার্কিন প্রেসিডেন্ট বৈঠক করতে পারবেন না, বাট ইটস এ নর্ম। উনি বসেন না, কিন্তু উনি বসেছেন, উনি নিয়ম ভেঙেছেন এবং অত্যন্ত কর্ডিয়াল অ্যাটিটিউড দেখিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সব কিছুর বাইরে এটা একটা মেসেজ ইন্ডিয়ার প্রতিও আছে। এখন আমেরিকার একটা সংকটের জায়গা আছে, মানে আমেরিকা তার এখানকার যে জিওপলিটিক্যাল ইন্টারেস্ট, তার চায়না কন্টেইনমেন্টের যে প্ল্যান, তাতে এখানে ভারতকে তো লাগবেই। ভারত তো শুধু তার মানে বাণিজ্যের অংশীদার না, তার সিকিউরিটির অংশীদার। এখানে কোয়াড বলে যে নিরাপত্তা সংগঠন আছে, তার পার্ট ভারত। আবার বাংলাদেশকেও লাগবে তার এখানকার জিওপলিটিক্যাল ইন্টারেস্টে। সো এই দুই দেশের মধ্যে কনফ্লিক্ট আসলে আমেরিকার জন্য খুব পজিটিভ না। ভারতের সরকার এই মুহূর্তে অন্তত বাংলাদেশের সাথে, আমি আসছি আপনার ওই মন্ত্রীদের কথায়, মন্ত্রীদের কথায়, তো এটা তার জন্য পজিটিভ না। আমেরিকা বাইডেনেরও আগে দুজন জুনিয়র মন্ত্রী কিন্তু এসেছিলেন, ডোনাল্ড লু এবং তার সাথে ট্রেজারি যিনি আন্ডার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তারা দুজন একসাথে বাংলাদেশে সফর করেছেন এবং মেসেজ আমেরিকা দেওয়ার চেষ্টা করছে যে এই সরকারের সাথে আমেরিকা আছে। আমেরিকা থাকা মানে হলো ওয়েস্ট, ইউরোপও মোটা দাগে তার সাথে থাকা। এতে আমাদের কিছু ইকোনমিক সুবিধা আছে। আমরা এর মধ্যে দেখেছি যে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF যথেষ্ট সাহায্য নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে। কিন্তু ভারতের কাছেও মেসেজ এটা যে আমরা যেহেতু এই সরকারের সাথে আছি, এই সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা না করে বরং একটা ওয়ার্কিং রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করো। ভারতের দিক থেকে সেই চেষ্টা কিন্তু নেই তা না। মিস্টার জয়শঙ্কর আমাদের তৌহিদ হোসেনের সাথে বসেছেন, তারা সেখানে তার ভবিষ্যতে আমাদের এনগেজমেন্ট বাড়ানোর কথা বলছেন। এমনকি জয়শঙ্কর তার 100 দিন পূর্তি উপলক্ষে যেসব কথাবার্তা বলেছেন, সেখানেও কিন্তু বাংলাদেশে যা যা হয়েছে সেগুলো অভ্যন্তরীণ ব্যাপার। মানে আমার মনে পড়ে গেল এগুলো শেখ হাসিনার সময় ওনারা বলতেন, মাঝখানে বলছিলেন না, আমাদেরকে কন্ডেম করছিলেন, ওগুলো বলেছেন এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চান, এগুলো বলেছেন, দ্যাটস ফাইন। কিন্তু ওই 3 জনের কথা আমরা যদি বলি, রাজনাথ সিংয়ের পর অমিত শাহ এবং এখন সম্ভবত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, আমি ধারণা করি যে এটা ভারতের একটা সমস্যা হয়েছে। এই সরকারটার সমস্যা কি? ভারতের বিজেপির একটা ইন্টারনাল পলিটিক্স আছে, ডোমেস্টিক পলিটিক্স আছে। আপনি হিন্দুত্ববাদী রাজনীতি করেন। এখন বাংলাদেশে যখন আপনার ফরেন পলিসি পুরোপুরি ফেল করলো, এটা নিয়ে আপনি সমালোচনার মুখোমুখি। ভারতের মেইন স্ট্রিম অনেক নিউজ পেপার, 2-1টা আছে আমরা দেখছি না, বিনোদন হয়, রিপাবলিক টিভি বলে একটা টিভি আছে, তারা লম্ফঝম্ফ করে অনেক কিছু বলেন। ওটার বাইরে মেইন স্ট্রিমরা কিন্তু তাদের ফেইলিয়ার নিয়ে প্রচুর কথা বলছে। এখন তাদের পক্ষ থেকে উচিত কি, ঠিক আছে আমরা এখানে ভবিষ্যতে ঠিক করব, কিন্তু আমার ডোমেস্টিক পলিটিক্সটা ঠিক করা দরকার আছে। তার নির্বাচন সামনে, অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন হবে, সুতরাং তার আগে হিন্দুত্বের কার্ড বাংলাদেশিদেরকে ইন্ট্রুডার বলছেন, ঝুলিয়ে তারা সোজা করবেন। এখানে একটা প্রসঙ্গে একটু অফ টপিক হলেও যোগ করে রাখি, এই অমিত শাহ কিন্তু বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন, ঘূর্ণিপোকা বলেছিলেন, যে খেয়ে ফেলছে সব। তখন কোনো রাষ্ট্রীয় প্রতিবাদ হয়নি। এবার খুব টাফ প্রতিবাদ হয়েছে। মানে আমি বারবার বলছি, আমরা আস্তে আস্তে একটা স্বাধীন সার্বভৌম দেশ যা করা উচিত,
বাড়াবাড়ি কিছু আমরা ভারতের সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, যুদ্ধ করার ক্যাপেবিলিটিও আমাদের অত বেশি নাই, কিন্তু আমরা প্রোটেক্ট করতে পারবো, কিন্তু আমরা এই যে স্বাধীন হয়ে ওঠা সেটা দেখাচ্ছি, এটাই আবার তাদের পছন্দ হচ্ছে না। সেই কারণে তারা আক্রমণাত্মক কিছু কথা বলছে, কিছুটা আমাদের জন্য, বেশিরভাগ তাদের অভ্যন্তরীণ রাজনীতির জন্য, যে আমরা এটাকে কন্ডেম করছি, এখানে হিন্দুদের অনেক সমস্যা হচ্ছে, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করা। কোনো একটা জায়গায় দুর্গাপুজো নিয়ে সামান্য একটু কথা বলা হয়েছে, কেউ বলেছেন সেটা সারা বাংলাদেশে ঘটছে এবং এমনভাবে বলছেন যে বাংলাদেশে কিয়ামত ঘটে গেছে। এবং এটা নিয়ে খুব ইন্টারেস্টিংলি ডক্টর ইউনূস ওনাদের সাংবাদিকদেরকেও আসতে বলেছিলেন, আমরাও এই অপিনিয়ন জানাতে চাই, তারা আসুক, তারা দেখুক, তারা দেখলে দেখবেন হবে না। সুতরাং আমি ভবিষ্যতেও তাদের কাউকে কাউকে এই ধরনের ঘৃণা জড়িত, তাদের ধন্যবাদ জানাচ্ছি। এক সেকেন্ড একটু যোগ করে, তাদের হেট স্পিচ তো তাদের ট্রেন্ড। নরেন্দ্র মোদী গত ইলেকশনের সময় 100-র বেশি হেট স্পিচ করেছেন, এটা মেইন স্ট্রিম মিডিয়াগুলো খুঁজে বের করেছে।